হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনন্দম একাডেমি। আমি নকুল স্যার। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 9 তোমাদের ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে কিছু 1 নম্বরের প্রশ্ন উত্তর। দেখো তাহলে প্রথম কোশ্চেনটা, একটি বাক্যে উত্তর দাও। কোন জারের আমলে রাশিয়ায় আধুনিকীকরণের সূচনা হয়? উত্তর হলো যার প্রথম পিটারের আমলে রাশিয়ায় আধুনিকীকরণের সূচনা হয়। তোমরা এভাবেও লিখতে পারো যে পিটার দ্য গ্রেটের আমলে, যার পিটার দ্য গ্রেটের আমলে রাশিয়ায় আধুনিকীকরণের সূচনা হয়। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন দেখো, মির কি? তো উত্তর লিখবে যে রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে মির বলা হতো। ঠিক আছে, তো এই গ্রামীণ সমবায় সমিতিগুলোতে মানে এর উপরে দায়িত্বগুলো দেওয়া হয়েছিল কখন? 1861 খ্রিস্টাব্দে, যখন যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার উচ্ছেদ করলো, ভূমিদাস প্রথার অবসান ঘটলো রাশিয়াতে। তো তখন মানে এই যে এই সমবায় সমিতিগুলো, এই গ্রামীণ সমবায় সমিতিগুলিকেই কিন্তু তারপরে ওই মুক্ত কৃষকদের মানে ভূমির দায়িত্ব দেওয়া হয়েছিল, মানে রাজস্ব কী করে দেওয়া হবে বা তাদেরকে ভূমি বন্টন কীভাবে করা হবে, এই সমস্ত দায়িত্ব এই তখন এই রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিগুলোকে দেওয়া হয়েছিল, যেগুলোকে মির বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে মির কি যদি একটি বাক্যে লিখতে বলা হয় তখন লিখবে যে রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে মির বলা হয়। ঠিক আছে, আচ্ছা এরপর 3 নম্বরটা দেখো, মেনসেভিক কাদের বলা হতো? তো মেনসেভিক হচ্ছে, মেনসেভিক দেখো এইভাবে উত্তরটা লিখবে। 1 নম্বর উত্তর একটি বাক্যে যদি বলে তখন এইভাবে লিখবে, রুশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সংখ্যালঘু বা নরমপন্থী গোষ্ঠীকে মেনসেভিক বলা হতো। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, রুশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সংখ্যালঘু বা নরমপন্থী গোষ্ঠীকে মেনসেভিক বলা হতো। তাহলে এই মানে অ্যাকচুয়ালি দলটা ছিল, একটা দল ছিল প্রথমে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। ঠিক আছে, যেটা 1903 সালে এই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিটা দুভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে, ভেঙে যায় পার্টিটা। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিটা 1903 সালে দুভাগে ভাগ হয়ে যায়, মানে ওদের মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকার জন্য, মানে এদের সাংগঠনিক প্রশ্ন, মানে মানে কে কিভাবে দলটা করবো, ও একরকম ভাবছে, একটা অংশ ভাবছে আমি এইভাবে আমরা চালাতে চাই, তো আরেকটা অংশ ভাবছে এইভাবে চালাতে চাই। তো মানে তত্ত্বগত দিক আর সাংগঠনিক দিকে মানে মতপার্থক্য থাকার জন্যই কিন্তু মানে ভেঙে যায় দলটা আর কি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এই দলটা। তো ভেঙে গিয়ে দুটো দলে ভাগ হয়, একটা হচ্ছে বলসেভিক, একটা মেনসেভিক। তো মেনসেভিক কাদের বলা হচ্ছে? এই যে যে মানে যারা সংখ্যালঘু ছিল, মানে যেই অংশটা মানে সংখ্যায় কম ছিল, যারা মানতো আমরা এইভাবে চালাবো, তো তারা ওই সংখ্যালঘু এবং সংখ্যাগুরু যারা ছিল তাদের সংখ্যাগুরু এই অংশটা যদি তোমাদের বলসেভিক কাদের বলা হতো, তাহলে সেম উত্তরটা এখানে সংখ্যালঘু লেখা আছে, ওটা সংখ্যাগুরু লিখে দেবে, আর এটা চরমপন্থীর জায়গায়, এই নরমপন্থী জায়গায় চরমপন্থী লিখতে হবে। মানে একই ব্যাপার, মেনসেভিক আর বলসেভিক। এই মেনসেভিকরা ছিল সংখ্যালঘু আর হচ্ছে তোমার বলসেভিকরা ছিল সংখ্যাগুরু। ঠিক আছে, তাহলে মেনসেভিক কাদের বলা হতো আরেকবার বলে দিস, রুশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সংখ্যালঘু বা নরমপন্থী গোষ্ঠীকে মেনসেভিক বলা হতো। আচ্ছা এরপর 4, এপ্রিল থিসিস কে ঘোষণা করেন? উত্তরটা লিখবে ভ্লাদিমির ইলিচ লেনিন এপ্রিল থিসিস ঘোষণা করেন। তোমরা যদি পুরো নামটা লিখতে নাও পারো কোনো অসুবিধা নেই, লেনিন লিখে দিলেও হবে। লেনিন এপ্রিল থিসিস ঘোষণা করেন। আচ্ছা তারপর 5, রাশিয়ায় নতুন অর্থনীতি বা এনইপি কে প্রবর্তন করেন? এটা উত্তর হবে লেনিন। ঠিক আছে, তো ফুল নামটা লিখলে ভালো হয়, ভ্লাদিমির লেনিন। ঠিক আছে, 1921 সালে রাশিয়ার নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তন করেন। আচ্ছা তারপর 6, কত খ্রিস্টাব্দে ত্রিশক্তি আঁতাত গঠিত হয়? উত্তর লিখবে 1960 খ্রিস্টাব্দে ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আঁতাত গঠিত হয়। দেখো এরপর 7 নম্বর কোশ্চেনটা, প্রিমো দি রিভেরা কে ছিলেন? কোনো বইয়ে প্রাইমো লেখা থাকতে পারে, প্রাইমো দা রিভেরা এটাও লেখা থাকতে পারে, তো যাই হোক কোনো অসুবিধা নেই। প্রিমো দি রিভেরা কে ছিলেন?
উত্তর লিখবে মিগুয়েল প্রিমো দি রিভেরা ছিলেন স্পেনের একজন একনায়ক ও সামরিক শাসক। ঠিক আছে, সামরিক শাসক বলতে এখানে বোঝানো হচ্ছে যে মিলিটারি প্রধান ছিলেন। ঠিক আছে, মিলিটারি যে থাকে না এক একটা দেশে, তো এই মিলিটারিদের প্রধান ছিলেন। তো একটা সময় যে 1923 সাল থেকে দেখো 1930 সাল পর্যন্ত এর শাসন মানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল স্পেনে। ঠিক আছে, মিলিটারি প্রধান ছিল। এবার মিলিটারিরা শাসনভার কখন নেয়, অধিকার করে অ্যাকচুয়ালি কখন, যখন দেশে অরাজকতা চলে তখন মিলিটারি প্রধান যে হয় না, তখন সে সেখানে শাসন ক্ষমতা জোর করে দখল নিজের হাতে নিয়ে নেয়। ঠিক আছে, তো ওইখানেও সেরকম স্পেনে 1923 সালে সেই সময় এই প্রশাসনিক মানে সামরিক প্রধান ছিলেন। ঠিক আছে, তো তো সেই সামরিক প্রধান প্রাইমো দি রিভেরা তখন সে কি করলো, শাসন ক্ষমতা নিজের হাতে মানে পার্লামেন্ট ভেঙে দিয়ে, এতই ক্ষমতা তার বেড়ে গেছিল, পার্লামেন্ট ভেঙে দিয়ে নিজের হাতে ক্ষমতা নিজে ক্ষমতা দখল করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল স্পেনে। ঠিক আছে, তো সেই জন্য এখানে যখন কোশ্চেনটা চাওয়া হয় মানে প্রধানমন্ত্রী বলে কিন্তু কোথাও লেখা নেই। সেই সময় তিনি আরও করেছিলেন, যখন তিনি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করলেন স্পেনে, তখন পূর্ববংশীয় রাজা অ্যালফ্রান্সোকে কিন্তু তিনি তখন সিংহাসনে রেখেছিলেন, মানে নামে মাত্র আর কি। ঠিক আছে, তো এইটাই লিখতে হবে। যখন প্রিমো দি রিভেরা কে ছিলেন বললে, ওই তিনি একজন স্পেনের একনায়ক ও সামরিক শাসক, এটা লেখাটাই ভালো হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এরপরে দেখো 8 নম্বর কোশ্চেনটা, স্পেনে কবে গৃহযুদ্ধের অবসান ঘটে? উত্তরটা তোমাদের লিখতে হবে 1939 সালের 39 খ্রিস্টাব্দে তোমার 4 এপ্রিল, এখানে ডেটটা দেওয়া নেই যদিও, প্রয়োজন নেই, এমনি লিখে দিলে 1939 খ্রিস্টাব্দের মানে 4 এপ্রিল, দীর্ঘ 4 বছর যুদ্ধ চলার পর কিন্তু স্পেনের গৃহযুদ্ধের অবসান ঘটে। ঠিক আছে, তাহলে 1939 সালের লিখে দিলেও হবে, যদি ডেটটা মনে না থাকে 4 এপ্রিল কোনো ব্যাপার নেই। 1939 খ্রিস্টাব্দে স্পেনের গৃহযুদ্ধের অবসান ঘটে। আচ্ছা, তার ডুমা কি দেখো, 9 নম্বর কোশ্চেন। ডুমা হলো রাশিয়ার আইনসভা বা পার্লামেন্ট। হয়েছে, এরপর দেখো 10 নম্বর, ব্রেস্ট লিটোভস্কের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর লিখবে রাশিয়া এবং জার্মানির মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। তারপরে দেখো রাইখ স্ট্যাগ কি? রাইখ স্ট্যাগ হলো জার্মানির পার্লামেন্ট বা জার্মানির যে পার্লামেন্ট বা সংসদ ছিল, বাংলায় যাকে সংসদ বলে, সেই সংসদের নিম্ন কক্ষ। তো পার্লামেন্টের দুটো কক্ষ থাকে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, আমাদের দেশে যেমন রাজ্যসভা লোকসভা আছে। ঠিক আছে, তো সেই রকম এই রাইখ স্ট্যাগ এটা হচ্ছে নিম্ন কক্ষ, পার্লামেন্টের নিম্ন কক্ষ। আর উচ্চ কক্ষটা তাহলে কি? উচ্চ কক্ষটা হচ্ছে রাইখ স্ট্যাড, গয়ের জায়গায় শুধু ড হবে, আর কিছু না। ঠিক আছে, রাইখ স্ট্যাগ আছে, এটা স্ট্যাড হবে ওটা উচ্চ কক্ষটা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 12 নম্বর, হিটলার কোন দলের সদস্য ছিলেন? তোমরা সবাই জানো হিটলার নাৎসি দলের সদস্য ছিলেন, লিখে দিলেই হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে আরও কিছু 1 নম্বরের কোশ্চেন নিয়ে পরের ভিডিওতে। ভালো থাকবে।